আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো। আজকের মার্কেট নিয়ে খুব বেশি কথা বলার নাই, সেটা হচ্ছে 22 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস এইটুকুই। আর ফলাফল পোর্টফোলিওর ফলাফল হচ্ছে জিরো, এর বাইরে তেমন কিছু না। টপে যে স্টকগুলো আছে এগুলো আসলে বাংলাদেশে পুঁজিবাজার আছে, এই জন্য কিছু স্টক টপে থাকবে, কিছু স্টকে ভলিউম হবে, এটুকুই, এর বাইরে তেমন কোনো কিছু না। আইসিবির চেয়ারম্যান আবু আহমেদের একটা বক্তব্য ইন্টারভিউ দিয়েছিলেন উনি 21 টেলিভিশনে, এই বিষয়ে একটু কথা বলবো। আগামীকাল মার্কেট কি হতে পারে সে বিষয়ে কথা বলবো। বহুজাতিক কোম্পানিগুলোর অবস্থা কেন খারাপ এ বিষয়ে একটু কথা বলবো। এই কোম্পানিগুলো আপনারা দেখতেছেন। জ্বালানি উপদেষ্টার একটা মন্তব্য আছে, সেটা নিয়ে কথা বলবো। নাহি অ্যালুমিনিয়াম নিয়ে কথা বলবো এবং ইসরায়েল ইরানের যুদ্ধ শেষ হয়েও শেষ হলো না, এ বিষয়ে একটু কথা বলতে হবে। এর বাইরে আমি যদি বলি ব্র্যাক ব্যাংকের বিষয়ে একটা নিউজ আছে, ব্র্যাক ব্যাংকের বিষয়। তো প্রথমে আমি ব্র্যাক ব্যাংক দিয়ে শুরু করি। আগামীকাল পুঁজিবাজার কেমন হবে সেটা আসতেছি আমি। ব্র্যাক ব্যাংকের বিষয়ে প্রথম হচ্ছে যে বোনাস দিয়েছিল আপনাদেরকে ডিভিডেন্ড হিসেবে, সেটা আপনাদের বিও অ্যাকাউন্টে এটা যোগ হয়েছে, আপনারা দেখে নেবেন ব্র্যাক ব্যাংকের বিষয়। সেকেন্ড আসেন জ্বালানি উপদেষ্টার বিষয়ে। এই বিষয়ে কথা বলবো যে উনি যে যুদ্ধ হরমুজ প্রণালীর ব্যাপার উনি এখানে পরিষ্কার করে বলছে আজকে যে জ্বালানি তেলের দাম এই মুহূর্তে বাড়াবে না সরকার। এটা খুবই পজিটিভ দিক। যদি এই সরকার না হয়ে আমার মনে হয় অন্য কোনো গভর্নমেন্ট হইতো, বিগত সরকার ছিল এতদিনে কয়েকবার জ্বালানি তেলের দাম বাড়তো। তারা আসলে সেই সময় বসেই ছিল যুদ্ধ বিগ্রহ করোনা এগুলো দিয়ে ব্যবসা করার জন্য, মানে মানুষের জীবন নিয়ে ব্যবসা করার জন্য। তো এখন হয়তো কিছুটা রিলিফ পাচ্ছে মানুষ এই দিক থেকে। আর পুঁজিবাজারের বাহিরে যে বিষয়গুলো আমি বলতেছি, তো জ্বালানি উপদেষ্টার এই মন্তব্য অবশ্যই আমি মনে করি কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে এর মধ্যে, কি বলে, বাজারের মধ্যে। এরপর আসেন বহুজাতিক কোম্পানি। আগামীকাল মার্কেট কেমন হতে পারে সেটা আমি বলতেছি। বহুজাতিক কোম্পানি যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আপনার র্যাকিটমেন্ট যে দেখতেছেন লিন্ডি বিডি, বাটা শু, হাইডেলবার্গ সিমেন্ট, বার্জার ফেন্ট, সিঙ্গার বিডি, লাফাজ হোলসিম, ইউনিলিভার। আর একটা এখান থেকে দেখা যাচ্ছে, এটা আমি বুঝতে পারতেছি না। এখানে যেটা দেখতেছেন আপনারা বার্জার দেখতেছেন, হাইডেলবার্গ, বাটা, র্যাকিট, লিন্ডি বিডি, সিঙ্গার, হোলসিম, এটা ইউনিলিভার। এটা শিরোনামটা এমন ছিল আজকে যে এখানকার বিনিয়োগকারীরা দরাই, সেখানে কেউ ট্রেড করে না, এখানে বিনিয়োগই করে, শেয়ার কিনে বসে থাকে দীর্ঘমেয়াদী। এখন অনেকে হয়তো বলবেন যে ভাই আপনি তো বলতেছেন যে ভালো স্টক এন্ট্রি নেওয়ার জন্য, এগুলো কি খারাপ নাকি? এগুলো তো সবগুলোই ভালো, তো এখন এগুলোতে দরাইশি কেন আপনারা বলেন? আপনারা তো সবসময় বলেন যে ফান্ডামেন্টাল স্টক কিনতে, শেয়ার কিনে বসে থাকার জন্য। এটার একটাই সূত্র, সেটা হচ্ছে বইটা নিতে হবে। আমার বইটা ওই সংগ্রহ করেন, সংগ্রহ করলে ওখানে উত্তর পেয়ে যাবেন যে ফান্ডামেন্টাল শেয়ারে কোন সময় আপনি এন্ট্রি নেবেন। ঠিক আছে? এটা Q1 থেকে যে কোনো স্টকের, ফান্ডামেন্টাল স্টকের এই যে স্টকগুলো Q1 এন্ট্রি নেওয়া যাবে না। Q2 পরে গিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে ইন্ডেক্স, ভলিউম, মার্কেটের পজিশন, ইন্ডেক্স, যে কোম্পানি ফান্ডামেন্টাল, যে কোম্পানিতে আপনি এন্ট্রি নেবেন সেই কোম্পানির পজিশন কি, ইপিএসটা কেমন, নেট অপারেটিং বিগত বছরের তুলনায় কেমন, ডিভিডেন্ড কী দিয়েছে ধারাবাহিকভাবে, এই বিষয়গুলাই। আমি যে আমার বইয়ের কথা বলতেছি ওখানে 40টা পেজ আছে, হাতের লেখা 40টা, হয়তো কম্পিউটার করলে 20-25টা হয়ে যাবে। এখানে আপনার সমস্ত তথ্যই পেয়ে যাবেন আপনারা, কোন ধরনের স্টকে আপনারা এন্ট্রি নিয়ে দীর্ঘমেয়াদী বসে থাকবেন, আর ট্রেডিংয়ে বা কীভাবে করবেন, কোন পরিস্থিতিতে করবেন। যাই হোক, যারা বইটা সংগ্রহ করতে চাচ্ছেন সংগ্রহ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, যে নাম্বারটা দেওয়া আছে। এরপর আসি যে বিষয়, সেটা হচ্ছে আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে। এখন আগামীকাল পুঁজিবাজার বলতে এখানে নেগেটিভ হচ্ছে ক্যান্ডেলটা ভালো না। ভলিউমটা আমি বলবো গতকালকের তুলনায় একটু বেশি ভলিউম করে ফেলছে, এটাও খুব বেশি ভালো বলা যাবে না। পজিটিভ দিক হচ্ছে হিস্টোগ্রামের বার, যদিও সেটা হালকা সবুজ, কিন্তু সেটা একই জায়গায় আছে। আমি গতকালকে বলছিলাম, আপনাদের মনে আছে, যে আজকে মার্কেট বাধ্যতামূলকভাবে পজিটিভ থাকতে হবে, না থাকলে কিন্তু মার্কেট কারেকশানে চলে যেত। এখনও আমি বলবো যে মার্কেট কারেকশানে নিচে আসার সুযোগ কম। নিচে আসতে পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু হিস্টোগ্রামের বারটা বলতেছে যে না, একটা স্থায়িত্ব মার্কেটে দেখা যাচ্ছে, কিন্তু
আগামীকালকের জন্য ক্যান্ডেলটা ভালো না। এই ক্যান্ডেলটা উপরে অনেক বড় একটা উইক, এটা ভালো না। আর ভলিউমটা একটু বেশি করে ফেলছে, ভলিউমটা আর একটু কম করলে এখানে করলে ভালো হতো। যেমন দেখেন এখানে ভলিউমটা বেশি করার পর কিন্তু কারেকশানে চলে আসছে, এখানেও ভলিউমটা বেশি করার পর এরপর কারেকশানে চলে আসছে। হ্যাঁ, এইভাবেই। আর এখানে হিস্টোগ্রামের RSI তো 43, অনেক বাড়ার সুযোগ আছে, অনেক বাড়ার সুযোগ আছে। হিস্টোগ্রামের বারটাকে আমি একটু পজিটিভভাবে দেখবো আগামীকালকের জন্য। তো সব কিছু মিলে হয়তো ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে, আগামীকাল থাকার সম্ভাবনা আছে, যেহেতু খুব বেশি কিছু এখন আর নাই মার্কেটের। আসলে পতন হতে হলে তো একটা কারণ লাগে, আগামীকালকে কোনো কারণ তো এই রাতে আবার কী ঘটনা ঘটে ইরান আর আমেরিকা, সেটার বিষয়ে তো কথা বলছি প্রথমেই। তার উপর নির্ভর করবে আগামীকাল কী হয়। তবে সাবধানতা অবলম্বন করবেন, ক্যাশ টাকা থাকলে অযথা টাকাটা এই মুহূর্তে এন্ট্রি নেবেন না, একটু ওয়েট করেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আগামীকাল মার্কেটটাকে আমি বলবো কিছুটা পজিটিভ থাকার সম্ভাবনা আছে। আর একটা স্টক নিয়ে নাহি অ্যালুমিনিয়াম এখন যেখানে আছে, আজকে কেন স্টকটা নিয়ে আসছে, এটা হচ্ছে ভলিউম। সে গতকালকে যে ভলিউম করছে আজকে সেম ভলিউম করছে। প্রিভিয়াস ডেগুলোতে এখানে একটা তার সাপোর্ট আছে, এখনও সে সাপোর্ট জন্য অবস্থান করতেছে। আপাতত আমি এটাকে এখান পর্যন্ত ধরে রাখতে চাই, 20 টাকা 50 বা 21 টাকা এই লেভেলে চলে যেতে পারে যে কোনো মুহূর্তে। হয়তো আমি আশা করি এই সপ্তাহে চলে যেতে পারে নাহি অ্যালুমিনিয়াম, এখান থেকে বাড়ার সম্ভাবনা আছে। এখানে না, এখানে আসবে কিন্তু সময় লাগবে একটু। এই স্টকটাতে কিন্তু স্মার্ট মানি আছে, পরিষ্কার কথা, সেটা বোঝাই যাচ্ছে এই জায়গায়। এখানে দেখা যাচ্ছে যে স্টকটাতে স্মার্ট মানি আছে, তারা স্টকটাকে কিন্তু পালাচ্ছে না। কেন পালাচ্ছে না? সে কিন্তু স্টকটাকে এখানে নিয়ে আসতেছে না, আর সে কিন্তু এখান থেকে এখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তার মানে প্রিভিয়াস যে সাপোর্ট জোন সেটাকে সে ব্রেক করে উপরে যাওয়ার চেষ্টা করতেছে। এটা পজিটিভ দিক, যে কোনো স্টকের ক্ষেত্রে এটা পজিটিভ দিক। আমি হয়তো এই স্টকটা নিয়ে কথা বলতেছি। যখন এই সাপোর্ট জোনকে, যে কোনো স্টকে আগের সাপোর্ট জোনকে না ভেঙে না নিয়ে এসে উপরের দিকে চলে যায় তাহলে এন্ট্রি নেওয়া যায়, কিন্তু এটা যদি এখানে চলে আসতো এখানে, তাহলে এটা গন্তব্য আরও নিচের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল। তো আপনারা এই স্টকটা দেখতে পারেন, টোটালি ট্রেডিং স্টক, বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন। এর জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়, কিন্তু স্টকটা মোটামুটি সেফ জোন আছে বলে আমি মনে করি। এরপরে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। আসলে গতকাল রাতে ইরান মার্কিন অনেকগুলো গাড়িতে হামলা করছিল, তারপরে ট্রাম্প ঘোষণা দিয়েছে যুদ্ধবিরতির। কিন্তু ইসরায়েল আজকে যেটা করছে, সে ইরানে হামলা করছে, যুদ্ধবিরতি সে লঙ্ঘন করে হামলা করছে। এটা নিয়ে ট্রাম্প খুবই বিরক্ত। আসলে এগুলো ফাইজামে, বুঝছেন, আমি যেটা বুঝি এটা তো পাগল। আর এই রাষ্ট্রগুলো আসলে একই, ইসরায়েল বলেন আর রাশিয়া বলেন, চীন বলেন আর কি বলে আমেরিকা বলেন, এরা আসলে একই। এখন ইরানকে কিভাবে, যেমন আজকে হামলা হয়েছে, মারাত্মকভাবে হামলা করছে ইসরায়েল, এখন ইরানও তো হামলা করবে। তার মানে যুদ্ধটা শেষ হইল না। এখন আমেরিকা কি আচরণ করে সেটা দেখা যাবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, আমেরিকা কি আচরণ করে দেখা যাবে। সম্ভবত ইসরায়েল খুব ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা না হলে যুদ্ধবিরোধীটা মেনে যাইতো, তারা সেটা মানে নাই। তার মানে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ভালো ইসরায়েল, কারণ ওই এলাকাতে কাউকে ঢুকতে দিচ্ছে না। তেল আবিব বলেন বা অন্যান্য জায়গায় তাদের যে শহরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে কাউকে ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। তো সুতরাং কী পরিমাণ ক্ষতিগ্রস্ত সেটা বোঝা মুশকিল, যার কারণে হয়তো তারা খুব সহজে যুদ্ধটাকে শেষ করতে চাচ্ছে না। তো আমার মনে হয় ইরানও যদি ইরান এবং ইসরায়েলের যুদ্ধটা হয়, তাহলে এটা আমেরিকা যদি এখানে না আসে, তাহলে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। আর আমেরিকা আসলে দিন শেষে ইসরায়েলের পক্ষে নেয়, দিন শেষে যে কোনো পরিস্থিতিতে। তো সেটা দেখা যাক কী হয়। তবে আপনারা এইদিকে একটু খেয়াল রাখবেন, কারণ যুদ্ধটা আসলে শেষ হয় নাই। তাহলে আমি ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে বললাম, আর একটা স্টক নিয়ে কথা বললাম। আগামীকাল পুঁজিবাজার পজিটিভ থাকার সম্ভাবনা আছে, কিন্তু আপনার পোর্টফোলিও কতটুকু বাড়বে এটা বলা যাবে না। তো ইন্ডেক্সটা পজিটিভ থাকুক, এটা দোয়া করেন। অন্তত ইন্ডেক্স পজিটিভ থাকলে পোর্টফোলিওটা একটু মানে কি বলে, ঝামেলাটা কম হয়, টাকার অ্যামাউন্টটা কমে। ও আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে আইসিবির চেয়ারম্যান যিনি আবু আহমেদ, উনি আজকে 21 টেলিভিশন আসছেন। ওই যে 10,000 কোটি টাকা যেটা, সেই বিষয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছে। তো 10,000 কোটি টাকা ওনারা চাইছে এটা বলছে, এবং ওনারা কাগজপত্র দিয়ে দিছে, বাংলাদেশ ব্যাংকও এটা করছে। তো এটা যে 10,000 কোটি টাকা দিবে ব্যাপারটা এমন না, কিন্তু একটা অ্যামাউন্ট দিবে। উনি আশাবাদী খুব সহসা আইসিবিকে একটা অ্যামাউন্ট দিবে সরকার, এটা উনি মোটামুটি কনফার্ম করছে যে হ্যাঁ একটা অ্যামাউন্ট দেওয়ার সম্ভাবনা আছে।
এবং এটা খুব দ্রুত দিবে। আর মার্কেট কবে বাড়বে, উপস্থাপক এই কোশ্চেন করছিল ওনাকে, উনি নির্বাচনটাকে টেনে নিয়ে আসছে, যেটা আমিও বারবার আপনাদেরকে টেনে নিয়ে আসতেছি, যে আসলে নির্বাচনের একটা ব্যাপার থেকে যায় এখানে। আসলে ওই যে সঞ্চয়পত্রের সুদ বাড়ছে, বিল বন্ডের সুদ বাড়ছে, এই বাড়ছে সে বাড়ছে, এগুলা ভিন্ন কথা। পাকিস্তানে এগুলো আরও বেশি আছে। পাকিস্তানের সুদের হার 15%-এর উপর। আপনারা গুগলে সার্চ করে নেন, দেখবেন ওদের ইন্ডেক্স আমি তো দেখালাম বিকালে, কত 1 লাখ কত হাজার জন। এগুলো ভিন্ন বিষয়, শুধু বাড়তেই আছে। পাকিস্তানে একদিন ইয়ে করে দিয়েছে, কি বলে, তাদের স্টক এক্সচেঞ্জ বন্ধ করে দিয়েছে, ইন্ডেক্স এত বাড়ে কেন, এই জন্য। তো এগুলা বলে লাভ নাই। যাই হোক, ওনার এই বক্তব্যটা ছিল, তার মানে একটা অ্যামাউন্ট উনি পাচ্ছে আর উনি নির্বাচনকে টেনে নিয়ে আসছে, আমিও নির্বাচনকে টেনে নিয়ে আসতেছি। নির্বাচন হওয়ার দরকার নাই, যদি পরিবেশটা এমন হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা যদি আপনার মনে বিশ্বাস হয়, আমার মনে বিশ্বাস হয়, সেদিন থেকে মার্কেট বাড়বে। আপনারা কি এখনও বিশ্বাস করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেন? বেশিরভাগ দেশের মানুষ কিন্তু এখনও এটা মনে করে না যে ফেব্রুয়ারিতে বা এপ্রিলেও নির্বাচন হবে। এটা কিন্তু বেশিরভাগ দেশের মানুষ এটা বিশ্বাস করে না, যে কোনো কারণে। ডক্টর ইউনূস বলছে ঠিক আছে এপ্রিলে নির্বাচন করবো, উনি থাকবেন 1 সেকেন্ডের জন্য, এরপরেও মানুষ এটাকে গ্রহণ করতে চাচ্ছে না এই মুহূর্তে। পরিস্থিতি আমরা ওরকম দেখি না। নির্বাচন কমিশনের তৎপরতা, প্রত্যেক কিছু আসতেছে ঠিক আছে, কিন্তু আরও যখন এটা দৃশ্যমান হবে, তখনই মার্কেট কিন্তু একটা ভালো পজিশনে যাবে। আর এর বাইরে আমি বলছি, এই ফান্ডামেন্টাল যে স্টকগুলো, এগুলোর পরিস্থিতি কেন খারাপ হচ্ছে, এগুলোর ইপিএসটা আপনারা দেখবেন, এই কোম্পানিগুলোর নেট অপারেটিং এবং ইপিএস দেখবেন বেশিরভাগই বিগত বছরের তুলনায় ভয়ঙ্করভাবে খারাপ, যার কারণে পরিস্থিতি খারাপ হচ্ছে, খুবই পরিস্থিতি খারাপ হচ্ছে। এগুলো আপনারা দেখে নেবেন। আর হচ্ছে উনি তেলের দাম বাড়বে না, আর ব্র্যাক ব্যাংকের বোনাস যে অ্যামাউন্টটা, সেটা আপনাদের পোর্টফোলিওতে যোগ হয়েছে। ভালো থাকবেন সবাই। অনেকগুলো তথ্য এখানে আছে, আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর যারা বইটা নিতে চাচ্ছেন, বইটার মূল্য 1000 টাকা। আপনারা চাইলে হাতের লেখা, এখন 40 পাতার মতো, 35-40 পাতার মতো হবে, হাতের লেখা আছে, নিতে পারেন। আর যদি বই কি বলে, আপনারা এই কিছুক্ষণ আগে এক ভাই ফোন দিয়েছেন যে আসলে বইটাকে প্রিন্টেড কপি কাগজের আকারে দেওয়া যাবে না। ভাই, এখন কাগজের আকারে আসলে দেওয়া যাবে না এই মুহূর্তে। কম্পিউটার টাইপ হওয়ার পরে পিডিএফ আকারে আপনার মেইলে অথবা হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে। আর এখন নিলে আপনাদেরকে কি বলে, হাতে লেখাটা দেওয়া যাবে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।